জ্বালানি সংকটটি বিএনপি সরকারের সৃষ্ট না, বিএনপি সরকারের ঘাড়ে পড়েছে। ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পৃথিবীর সব দেশে প্রায় 64 কান্ট্রিজে জ্বালানি সংকট হয়েছে, বাংলাদেশেও হয়েছে। শেখ হাসিনার আমলে আমরা জ্বালানি নিয়ে কথা বলতে দেখেছি, চুরি করতে দেখেছি, কাজ করতে দেখি নাই। বাপেক্সকে 8টার বেশি কূপ খনন করতে অনুমতি দেওয়া হয়নি 15 বছরে। কাজেই এটি তাদের একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ভেবেছিলাম তাদের যোগ্য দক্ষ লোক হবে, তাদের ওরকম তৎপর মন্ত্রী হবে এবং তারা সুচিন্তিত পরিকল্পনার ভেতর দিয়ে জ্বালানি সংকটটিকে অ্যাড্রেস করবেন। সেটি আমি গত 6 মাসে দেখি নাই। আমি তাদেরকে অ্যাডহক সমাধান দেখছি এবং কথামালার ভেতর দিয়ে সংকট সমাধানের চেষ্টা করতে দেখছি। আমি আপনাকে আর একটু ডাইরেক্ট বলি। জি বলেন। এই যে ধরেন আজকের পেপারে নিউজটা এসছে 5টি কার্গোর একটাও আসে নাই, কেউ লিখেছে 3টা কার্গোর একটাও আসেনি। এই কার্গোগুলো কাদেরকে দেওয়া হয়েছিল, কেন জাহাজগুলো আসলো না, এটার তো কোনো ইনভেস্টিগেশন হয়নি। যে বড় ক্রাইসিসটা আমরা দেখলাম সেটা তো গ্যাসে, এবং সেটা হয়েছে এই কারণেই যে এলএনজি এই ইয়েগুলো আপনি কাভার আপ করতে পারেননি, একটা জাহাজ ভিড়তে পারেনি। এটা কোনো কথা হলো? পারলো না কেন? একটা গুজব আছে, অথবা আমি একটা কোনো পত্রিকায় পড়েছিলাম যে এইখানে যাদের এখানে কাজগুলো দেওয়া হয়েছিল, দে ওয়ার পলিটিক্যালি ইনভলভড অ্যান্ড দে ওয়ার স্কোয়াবলিং অ্যামংস দেমসেলভস, এবং এইটা একভাবে নিষ্পত্তি করে অর্ডারটা গেছে, পরে আবার ঝামেলা লেগেছে, তখন আসলে তাহলে সেটা কত বড় ঘটনা হলো? অফকোর্স এটা একটা বড় ঘটনা, এবং আপনি যেটি সন্দেহ করছেন অনেকেই তা সন্দেহ করছে, এবং আমি মনে করি তার সত্যতা রয়েছে, আমি অস্বীকার করছি না। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যখন জ্বালানি সংগ্রহ করতে যাবেন, কার্গো বলেন, জ্বালানি ইটসেলফ বলেন, এবং আপনার 2টা এফএসআরইউ আছে, তার মধ্যে একটা হচ্ছে সামিটের, যারা যেই পরিবারের সাথে জয়ের ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল, আরেকটি হচ্ছে মার্কিন কোম্পানির, আবার দুটিই কিন্তু মার্কিন কোম্পানি পরিচালনা করেন। এই চক্কর কিন্তু অনেক বড়। এটি ঠিক আমাদের রাজনীতি পরিভাষার মতো সমাধান নাই। আর আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে এখন কিনতে যাচ্ছেন, আপনি কি প্রাইসে কিনছেন এবং কি প্রাইসে লোকাল মার্কেটে দিচ্ছেন, আপনি অঙ্কটা কিন্তু দেখুন। যারা আন্দোলন করেন তারা অনেক সময় অঙ্কটা নিয়ে বলেন না, তারা নীতিটা নিয়ে বলেন। কিন্তু সরকার যে তার মানে কোন মূল্যে কিনছে, কাদেরকে দিয়ে কিনছে এবং কোন মূল্যে দিচ্ছে, এই তিনটিকে আমরা একসাথে দেখতে হবে। আরেকটা হচ্ছে যে বাপেক্সকে বলা হয়েছে 150টা কূপ খননের জন্য অর্থ দেওয়া হবে, এবং আপনি জানেন যে ইকুইপমেন্ট কেনা হচ্ছে। দিজ আর গুড সাইন। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে যে সমন্বিত একটি জ্বালানি উদ্যোগ। আপনাকে আমি আরেকটা উদাহরণ দিই। সোলার প্যানেল যারা বিদেশিরা ইনভেস্ট করেছিল, অন্তর্বর্তী সরকার এসে এক কলমের খোঁচায় 30 জনের সমস্ত কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছে। এখন আপনি বলছেন যে 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি করতে হবে। আমি ওই ইনভেস্টরদের একজনকে মিট করেছিলাম, তারা বলেছে ওনার 14 গোষ্ঠীও আর কখনো বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে না। কাজে আমাদের যে নীতির ধারাবাহিকতা সেটি কোন জায়গায়? ধরেন আপনি সামিটের সেকেন্ড এফএসআরও ক্যান্সেল করলেন, আপনি অল্টারনেটিভ কি করেছে অন্তর্বর্তী সরকার? তার মানে আপনি যে বলছেন, দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উনি যেমন করে বলেছেন শুনতে হয়তো খারাপ লেগেছে যে 2 বছরের আগে কোনো সুসংবাদ নাই, কিন্তু বাস্তবতা তাই। এমনকি যদি সবচেয়ে রোবাস্ট পলিসিটাও আপনি এখন নিতে পারেন, দুর্নীতির কথা বলছি না, তাহলেও আপনার 2 বছর লাগবে রেজাল্ট ঘরে ঘরে পৌঁছে দিতে। জ্বালানির ব্যাপারটি এমনই, এই জন্য আপনি কন্ট্রোল করে সোলার প্যানেল দিয়ে আপনি তার চেয়ে কম সময় পারবেন না। না, সোলার প্যানেলও যে পারবেন তা না। আমি আপনাকে এবার বলি, গভর্নমেন্ট বলেছে যে সোলার প্যানেলকে তারা উৎসাহিত করতে চায়। এনবিআর এর ভ্যাট অ্যান্ড ট্যাক্সের পলিসি তার সাথে মানানসই না। এই নিয়ে গত 6 মাস ধরে আলোচনা হচ্ছে, এগুলো প্রবলেম। আচ্ছা, 30টির মতো সোলার প্রজেক্টকে অন্তর্বর্তী সরকার বাতিল করে দিয়ে গেছে, এফএসআরইউ বাতিল করে দিয়ে গেছে। তারা কি অল্টারনেটিভ কিছু করেছে? করেনি। কাজেই দেখেন, আমি কিন্তু পেছনের দিকের সরকারগুলোকে বিনা কারণে দোষারোপ করতে চাচ্ছি না, কিন্তু জ্বালানির মতো খাত কিন্তু একটার সাথে একটা সম্পর্কিত। এই যে গভর্নমেন্ট এখন এফডিআই খুঁজছে, আপনি জানেন সেদিন খুব বড় সম্মেলন হয়েছে। এফডিআইতে আমাদের অবস্থা সবচেয়ে খারাপ। 1.6 1.4 বিলিয়ন ডলার, কম্বোডিয়া পর্যন্ত $6 বিলিয়ন, ভিয়েতনাম $28 বিলিয়ন গত বছর। এখানে যারা বিনিয়োগ করেছে তাদের অবস্থা দেখে ভবিষ্যৎ বিনিয়োগকারীরা আসবে। কারণ কোনো আমলার কথায়, কোনো মন্ত্রীর কথায়, কোনো সরকারের কথায় আসবে না। কাজেই এই জায়গা আপনি দেখেন, অন্তর্বর্তী সরকারের সময় ওই যে দ্য ফ্লাইং ম্যানকে যে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে, রেজাল্ট কি? একটা পাওয়ার পয়েন্ট উইজার্ডকে দিয়ে তো আপনি দেশে বিনিয়োগ আনতে পারবেন না। কাজেই বিএনপি সরকার কিছু লিগ্যাসি ঘাড়ে নিয়ে যাত্রা শুরু করেছে, এতে কোনো সন্দেহ নেই।
কাজে আমি নিশ্চয়ই আমি পুরোটা বলতে বোধহয় চাচ্ছি যে 6 creation নয়। মাসের মধ্যে তার কিন্তু অনেক মানে ব্যর্থতার দিক আছে। আপনাকে এবার ব্যর্থতার দিক বলি। আপনি যদি মন্ত্রিসভার দিকে তাকান, এটি গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রিসভা হয়নি। এখানে যে মানের লোকজন এসেছেন, কে কোন কোটায় এসেছেন, কে কোন পরিচয়ের ভিত্তিতে এসেছেন, সেটি ভিন্ন কথা। কিন্তু আমরা যে দক্ষ যোগ্য মন্ত্রিসভা দেখতে চেয়েছিলাম সেটি পাইনি। আবার প্রধানমন্ত্রীর ইমেজ কিন্তু মন্ত্রিসভা এবং সরকারের থেকে এগোনো। তার মানে হচ্ছে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে তার সাথে, তার মন্ত্রিসভার সাথে। আপনি যে গত দুদিন আগে মন্ত্রিসভা রিশাফল দেখলেন, এটা আমার চোখে কোনো রিশাফলই হয়নি। আপনার রিগোরাস রিশাফলে যাওয়া উচিত ছিল, যেটি আমরা অন্তর্বর্তী সরকারকেও বলতে চেষ্টা করেছিলাম যে নূরজাহান বেগম টাইপের মহিলাদেরকে না রেখে আরেকটু যোগ্য দক্ষ লোককে সরকারে নেন, তাই না? কাজেই সুশাসনের পথে সরকার হাঁটছে কি না, এই প্রশ্নটি কিন্তু এখন উঠবেই। কারণ আপনি যদি সংস্কারের দিকে না যান, আপনি যদি সাংবিধানিক কমিশনগুলোকে নিজের পায়ে দাঁড়াতে না দেন, এবং আপনি যদি সেই আপনার চেকস অ্যান্ড ব্যালেন্সের পথে না হাঁটেন, কিন্তু সেগুলো তো অনেক পরের পাওয়া। এখন ঐক্যমত্য হচ্ছে শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী একটি ঐক্য এখন পর্যন্ত টিকে আছে, বাকি কোনো ঐক্য তো আসলে টিকে নাই রাজনীতির মাঠে। কাজেই সরকারকে আমি বলবো যে অর্থনীতির দিক থেকে আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি। এখানে ব্যাংক খালি হয়ে গেছে, $236 বিলিয়ন নিয়ে গেছে। আমরা 18 মাসে আমাদের প্রশাসনে 95% লোক আগের ফ্যাসিবাদী আমলের লোকরা রয়ে গেছে। কাজে আপনি কি করে সরকার চালাবেন, আপনি কি করে সংস্কার করবেন, এই কথাগুলো কিন্তু বলতেই হবে। দ্যাট ডাজন্ট মিন যে আমি একটা অজুহাত দাঁড় করাচ্ছি যে আমার নতুন সরকার কি করবে। অবশ্যই 6 মাস হয়ে গেছে, তাকে ওই অজুহাত বলতে হবে, কিন্তু তার পাল্টা যে ভিন্ন পরিকল্পনা সেটিও বলতে হবে। না, কিন্তু বেশিরভাগ কথাটা কীরকম এসে জানেন যে 6 মাস তো হানিমুন পিরিয়ড হিসেবে দিতেই পারেন, কিন্তু 6 মাসের পরে কথাগুলো বলতে হবে, যা যা ভুল হয়েছে, যা হতে পারতো হয়নি, এগুলো বলতে মান্না হবে। ভাই, আমি একদমই 6 মাসকে হানিমুন পিরিয়ড বলতে চাই না। ইনফ্যাক্ট যখন দেখুন, এই কথাটা কিন্তু উনি আসলে বলে নাই যে 6 মাস পরে মূল্যায়ন করা হবে। এটা কেমন করে যেন হঠাৎ করে ছড়িয়ে গেছে। কাজেই মূল্যায়নের জন্য 6 মাস কেন লাগবে? আপনি 1/10 সময়ের পর 5 বছর যদি আপনার ম্যান্ডেট হয়, 6 মাস তো 10 ভাগের 1 ভাগ সময়। তার 3 মাসেই করা উচিত ছিল, তার 1 মাসেও করা উচিত ছিল। সেটা মর্নিং শোজ দ্যাট একটা কথা বলে, সেই হিসেবেই তো আমাদের দেখতে হবে সব। সরকারগুলোর চেহারা হচ্ছে, হাসিনার আমলে কেউ মন্ত্রী হলে 12 বছর ছিলেন, 14 বছর ছিলেন। খেয়াল করে দেখুন আপনি, এই ধারা থেকে তো আমরা অন্তর্বর্তী সরকারকেও বেরোতে দেখলাম না। অথর্ব সব লোক কোথায় ছিল গণ অভ্যুত্থানের সময়, গড নোজ। হ্যাঁ, আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখি নাই। হ্যাঁ, আমি বলছি যে 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, এমনকি আগামী সপ্তাহে আপনি রিসাফলের কথা বলতে পারেন। এই যে ভাবমূর্তি ব্যাপার, এটি কিন্তু আমরা মনে করি যে ঠিক না। থ্যাংক ইউ।